সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই সকালে তোমরা তোমাদের নিজ বাসা বাড়িতে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। তো আমরা নিশ্চয় জানি যে আমাদের বর্তমান করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ ঘোষণা করেছে, যার কারণে আমাদের আবারও অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালিত করতে হচ্ছে। তো সেই কারণে আজ আমার এই পর্বের অনলাইন কার্যক্রমের প্রথম ক্লাস। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে জয়েন করেছো। যারা যুক্ত হয়েছে আমি তাদেরকে অবশ্যই স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এর ভিতরে যুক্ত হয়েছ সাগর দাস, যুক্ত হয়েছ আলামিন, যুক্ত হয়েছ লতা খাতুন, আলামিন হুসাইন, আরো অনেকে আছে, আমি সবাই তো দেখতে পাচ্ছি না। মালিহা সুলতানা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আরো অনেকে যুক্ত হয়েছে, তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আমাদের আজকের যে আলোচনা সে বিষয়টি আমি যাই। তো আমি তোমাদের আজ যে বিষয়টি আলোচনা করব এই অনলাইনের প্রথম ক্লাসে, আমি তোমাদের কলেজে অফলাইনে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পর্যন্ত শেষ করেছিলাম। তো এরপরে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব বলে আশা করছিলাম, ঠিক সে সময়ে আমাদের এই ক্লাস বন্ধ হলো। তো যার কারণে আজ আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, যেটাকে আমরা বলছি চলো তড়িৎ, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমাদের তৃতীয় অধ্যায়, যেটাকে বলছি আমরা চলো তড়িৎ। এই চলো তড়িৎ সম্পর্কে আমরা একটু আজকে আলোচনা করব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু খাতায় লেখার চেষ্টা করবে। আমরা যে আজকে যে বিষয়টি আলোচনা করব এর অনেকগুলো বিষয় তোমরা 9-10-এ কিন্তু করে এসছো। আজকে যে আলোচনাটা অনেকটাই সে, সুতরাং তোমাদের আমার মনে হয় এটা খুব ভালো লাগবে। তো আমরা একটু দেখে আলোচনা শুরু করি। তো আমাদের অধ্যায় নাম হচ্ছে চলো তড়িৎ। এখন আমি যদি বলি যে চলো তড়িৎ কাকে বলে, চলো তড়িৎ কাকে বলে, এটা আমরা যদি জানতে চাই তাহলে আমরা বলবো যে গতিশীল চার্জের যে প্রবাহ বা গতিশীল চার্জের যে প্রভাব, গতিশীল চার্জের যে প্রভাব সেটাকে বলা হয় চলো তড়িৎ। গতিশীল চার্জের যে প্রভাব সেটাকে আমরা বলবো চলো তড়িৎ। তোমরা নিশ্চয়ই লেখার চেষ্টা করেছো, তাহলে আমি আবার বলি, চলো তড়িৎ হলো কি, যে গতিশীল চার্জের যে প্রভাব সেটাকে আমরা বলবো চলো তড়িৎ। তো তোমাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তোমাদের বোর্ডে কোনো বিষয় দেখতে সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু যদি জানাও তাহলে ভালো হয়। তোমাদের বোর্ড দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বোর্ডে দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা একটু আমাকে জানাও। বোর্ডে দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আমরা শুরু করি। তো আমরা যে কথা বলছিলাম যে গতিশীল চার্জের যে প্রভাব সেটা হচ্ছে চলো তড়িৎ। তো এই অধ্যায়ে পড়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আমরা প্রথমে জানবো সেটা আমি লিখেছি। এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করতে চাই। একটা হলো রোধ কাকে বলে, উৎপন্ন তাপ, রোধের সূত্র, তারপরে জুলের সূত্র, কিলোওয়াট ঘন্টা, তড়িৎচালক বল, অনেকে একটা শক্তি বলা হয়, তড়িৎচালক শক্তি বলা যায়, অভ্যন্তরীণ রোধ আর ওহমের সূত্র। আমি এটা ধারাবাহিকভাবে লিখিনি, জাস্ট এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই। তো প্রথমে আমরা যে বিষয়টা আসবো
সেটা হলো রোধ কাকে বলে। রোধ তো তোমরা নিশ্চয় আগে জানো, রোধ হচ্ছে কি পরিবাহের একটি ধর্ম। রোধ হলো পরিবাহের একটি ধর্ম, যে ধর্মের জন্য পরিবাহীতে তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করে। তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করে যে ধর্মের জন্য, সেই ধর্মটাই হলো রোধ, তাই না? যেমন আমার হাতে যে পেনটা আছে, এর রোধ কিন্তু অনেক বেশি। কেন এর রোধটা বেশি? যে এর ভিতর দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হয় না, তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করে। এটা একটা কুপরিবাহী পদার্থ, তাই না? তাহলে এর রোধ নিশ্চয় বেশি। আবার আমি যদি একটা লোহা দেখাই, লোহার কিন্তু আবার রোধ কম, কেন এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করে যে ধর্মের জন্য, সেটাকে বলা হয় রোধ। এই বিভিন্ন পরিবাহীর রোধ কিন্তু আবার বিভিন্ন, বিভিন্ন পরিবাহীর রোধ আবার বিভিন্ন, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে, এই পরিবাহীর রোধ কিন্তু 4টা বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে। আমি যদি লিখে তাহলে দেখো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা হয়তো তোমাদের 9-10-এ পড়াও ছিল। পরিবাহী রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে। এক যদি আমি লিখি, এক হলো তাপমাত্রা, 2 হচ্ছে উপাদান, 3 দৈর্ঘ্য, আর 4 হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই 4টে বিষয়ের উপর নির্ভর করে। কোন পরিবাহী রোধ এই 4টি বিষয়ের উপর নির্ভর করে। এক হলো কি বললাম, তাপমাত্রা, 2 হলো উপাদান, 3 হলো দৈর্ঘ্য, আর 4 হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? এই বিষয়ের উপর কোন পরিবাহী রোধ নির্ভর করে। রোধ হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়। রোধ কোন পরিবাহী রোধটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি। এর একক হলো ওম। ওম, বা আমরা এইভাবে লিখতে পারি, এই যে এরকম। রোধের একক হলো ওম, ঠিক আছে? তাহলে আমি আবার বলি, কোন পরিবাহী রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে। এক হলো তাপমাত্রা, 2 হলো উপাদান, 3 হলো দৈর্ঘ্য, 4 হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? এই 4টি বিষয়ের উপর আমাদের রোধ নির্ভর করে। তো আমরা যদি তাপমাত্রার ক্ষেত্রে যদি বলি, যে তাপমাত্রা বাড়লে কিন্তু পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে। তুমি একটা লোহা হচ্ছে একটা পরিবাহী, তামা একটা পরিবাহী। তাহলে এর যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে তার কিন্তু রোধ বেড়ে যাবে। আর রোধ বেড়ে গেলে নিশ্চয়ই কারেন্ট কম যাবে। আমরা আগেই বলেছি, রোধ হলো কি পরিবাহীর বাধা, তাই না? তড়িৎ প্রবাহে যারা বাধার সৃষ্টি করে, সেটা হচ্ছে রোধ। তো আমরা বলছি, তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে পরিবাহীর রোধ কি হয়? বেড়ে যায়। আর রোধ যদি বেড়ে যায়, তাহলে নিশ্চয়ই কারেন্ট কম যাবে, তাই তো? তাহলে আমরা বলতে পারি কি, তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে? পরিবাহীর রোধ হবে, রোধ বৃদ্ধি পাবে। তো মনে করো, লোহার তাপমাত্রা 0 ডিগ্রি তাপমাত্রা যে রোধ হবে, 10 ডিগ্রি তাপমাত্রা কিন্তু রোধ তার থেকে বেশি হবে। এটা ঠিক নিশ্চয়? আমরা আগেই বললাম যে তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ যা হবে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার থেকে কিন্তু রোধ বেশি হবে। কেন বললাম তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়? তাহলে আমরা আগেই বললাম তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে। আচ্ছা, এবার আমরা বলছি উপাদান। সেটা হচ্ছে বিভিন্ন পরিবাহী রোধ হবে বিভিন্ন। আমি আগেই বলেছি যে বিভিন্ন পরিবাহী রোধ হবে বিভিন্ন। মোটা তারের রোধ একরকম, চিকন তারের রোধ কিন্তু আর এক রকম হবে, সেটা আমরা পরে আসছি। এরপরে দেখো দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র হচ্ছে যে কোন পরিবাহী রোধ হবে তার দৈর্ঘ্যের সমানুপাতিক। যদি তাপমাত্রা, উপাদান আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকে, তাপমাত্রা, উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকে,
তাহলে কোন পরিবাহীর রোধ হবে তার দৈর্ঘ্যের সমানুপাতিক, তার দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বৃদ্ধি পাবে, ঠিক না? এরপর আমাদের আসছে ক্ষেত্রফলের সূত্র। সেটা হচ্ছে কি, যে তাপমাত্রা, উপাদান এবং দৈর্ঘ্য যদি স্থির থাকে কোন পরিবাহীর রোধ হবে তার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, তার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আমি আবার বলি, তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য যদি স্থির থাকে তাহলে কোন পরিবাহীর রোধ হবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তা আমি এই দুটো সূত্র যদি সমন্বয় করে লিখি, তাহলে আমরা লিখতে পারবো আর সমানুপাতিক এল বাই এ, বা আর ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে রো ইন্টু এল বাই এ। ঠিক আছে, তোমরা একটু লিখে নাও। তোমাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, না স্যার, ঠিক আছে। গিয়ে মলিকা সুলতানা, আলামিন, সাগর দাস দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখো তোমাদের কোনো সমস্যা আসছে কিনা। তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু লিখে ফেললাম। আমি একটু মুছে দেই। এই রোটাকে বলা হয় আপেক্ষিক রোধ। এই রোটাকে আমরা বলবো আপেক্ষিক রোধ। রো হলো আপেক্ষিক রোধ, এটা লিখে নাও তোমরা। তো যদি দেখো, যদি L ইকুয়াল টু অন, A ইকুয়াল টু অন হয়, তখন দেখো কি হয়, এইটা অন, তখন R ইকুয়াল টু রো হবে, তখন R ইকুয়াল টু রো হবে। এটা লিখে নাও। এটা লিখে নাও। L ইকুয়াল টু অন, A ইকুয়াল টু অন হয়, তখন R ইকুয়াল টু রো হবে। এটা লিখে নাও। দ্রুত লেখো। তাহলে সেটা হয়ে গেছে তোমাদের। এখন আমরা যদি এই আপেক্ষিক রোধের সংজ্ঞাটা দিতে চাই, আপেক্ষিক রোধের সংজ্ঞা, তাহলে আমরা বলবো কি জানো, একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে বলা হয় আপেক্ষিক রোধ। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে বলা হয় ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। ওই পরিবাহীর উপাদানের আমরা কি বলবো? আপেক্ষিক রোধ। এটা লিখে নাও। আমি একটু বলি, তোমরা লিখে নাও। আপেক্ষিক রোধের সংজ্ঞাটা বলি, তোমরা একটু লিখে নাও। তো দেখো, লিখে নাও। আপেক্ষিক রোধ, দেখো, কোন নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। আমি আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে ওই পরিবাহীর উপাদানের কি বলা হয়? আপেক্ষিক রোধ বলে। ঠিক আছে, এখন এই আপেক্ষিক রোধের আমরা একক বের করতে পারি। দেখো, এই আপেক্ষিক রোধের একক কিন্তু আমরা বের করতে পারি। এখান থেকে আমরা যদি লিখি, তাহলে লিখতে পারি রো ইকুয়াল টু হবে আর এ বাই এল। কোনাগুলি গুণ করলাম। তো আমরা জানি রোধের একক হচ্ছে ওম,
আর ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কয়ার, নিচে মিটার, এটা কাটা গেল, তাহলে আমরা লিখতে পারি ওম মিটার। তাহলে আমরা বলতে পারি আপেক্ষিক রোধের একক হলো ওম মিটার। আপেক্ষিক রোধের একক হলো ওম মিটার, এটা লিখে নাও। আপেক্ষিক রোধের একক হলো ওম মিটার, এটা লিখে নাও। আপেক্ষিক রোধের একক হলো ওম মিটার। তাহলে আমরা এটুকু কিন্তু বুঝলাম। তাহলে আমরা এখান থেকে যদি একটু বলি যে মোটা তারের রোধ বেশি হবে না চিকন তারের রোধ বেশি হবে, দেখি কে বলতে পারে, বলো দেখি। মোটা তারের রোধ বেশি না চিকন তারের রোধ বেশি, বলো তো দেখি, আমাকে একটু জানাও। মোটা তারের রোধ বেশি হবে না চিকন তারের রোধ বেশি হবে, আমাকে বলো, বলো দেখি আমাকে। কোন তারের রোধ বেশি হবে? মোটা তারের রোধ বেশি হবে। আমাদের শ্রদ্ধেয় সিনিয়র স্যার আকবর স্যার দেখছেন, স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা নিশ্চয় জানো আমাদের আকবর স্যার উনি কিন্তু এই অনলাইনের একজন পথিকৃৎ বলা হয় আমাদের কলেজের। ওনার অনেকগুলো ক্লাস আমরা জানি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় উপস্থাপিত হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। উনি এই বিষয়ে অনেক পারদর্শী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাস দেখার জন্য। তো আমরা আলামিন হোসেন, হ্যাঁ বলো দেখি। মোটা তারের, তাই তো, মোটা তারের রোধ বেশি, মোটা তারের রোধ বেশি, তাই তো, ও বলছে যে মোটা তারের রোধ বেশি। এখন আমরা একটু খেয়াল করে দেখি মোটা তারের রোধ বেশি হবে কি চিকন তারের রোধ বেশি হবে, খেয়াল করে, এখান থেকে আমরা বলতে পারবো। তো আমরা একটা মোটা তার নিয়ে একটা চিকন তার নিয়ে, দেখো এটা হচ্ছে একটা মোটা তার আর এটা মনে করো একটা চিকন তার, তাই না? তো আমরা এখানে খেয়াল করো মোটা তারের রোধ বেশি হবে না চিকন তারের রোধ বেশি হবে। আমরা জানি মোটা তারের ক্ষেত্রফল বেশি, মোটা তারের ক্ষেত্রফল বেশি। ক্ষেত্রফল যদি বেশি হয় দেখো নিশ্চয় রোধ হবে কম, এটা নিচে এটা উপরে, ব্যস্তানুপাতিক, তাই না? আবার চিকন তারের দৈর্ঘ্য বেশি, দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে রোধ বেশি হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি যে যেহেতু মোটা তারের ক্ষেত্রফল বেশি সুতরাং রোধ হবে কম, আর চিকন তারের ক্ষেত্রফল কম তাহলে রোধ হবে বেশি। তাহলে আমরা যদি বলি যে মোটা তার এবং চিকন তার, মোটা তার এবং চিকন তার এই দুটো তারের মধ্যে আমরা বলবো যে মোটা তারের রোধ কিন্তু কি মোটা তারের যেহেতু ক্ষেত্রফল বেশি সুতরাং রোধ হবে কম, তাহলে মোটা তারের রোধ কম, চিকন তারের কিন্তু রোধ বেশি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে মোটা তারের যেহেতু ক্ষেত্রফল বেশি, যেহেতু ব্যস্তানুপাতিক, কিন্তু দেখো ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফল বেশি তাহলে রোধ কি কম মোটা তারের, আর চিকন তারের কি ক্ষেত্রফল কম তাহলে কি রোধ বেশি। ঠিক আছে? তাহলে মোটা তার এবং চিকন তারের মধ্যে মোটা তারের রোধ হবে কি, রোধ হবে কম, আর চিকন তারের রোধ হবে বেশি। নিশ্চয় আমরা এগুলো ক্লিয়ার হয়েছি, তাই তো? এরপর আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, খেয়াল করো। তো আমরা একটু আগেই বলেছিলাম যে কোন পরিবাহের ভিতর দিয়ে যদি মনে করো একটা পরিবাহী আমরা একটু দেখাই, এই একটা পরিবাহী, তাই না? এর পরিবাহের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। তো কারেন্ট আমরা জানি কোন দিক থেকে কোন দিকে যায়, তোমরা নিশ্চয় জানো, একটু লিখে রাখো। কোন পরিবাহের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। কারেন্ট পরিবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এটা লিখে রাখো। কোন পরিবাহের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তড়িৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ইলেকট্রন যায় হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ইলেকট্রন প্রবাহিত হবে কোন দিক থেকে কোন দিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তো এই একটা পরিবাহী, তাই না? তো এই পরিবাহের ভিতর দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহিত করি, আমি একটু আগেই বলেছিলাম যে তড়িৎ প্রবাহিত করলে কি হবে, তড়িৎ বাধার সৃষ্টি করবে, আর সেই বাধাটাকে বলা হয় পরিবাহী রোধ, তাই না? তো এখন এই তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে কি হয়, তাপ উৎপন্ন হয়। কিন্তু কোন পরিবাহের ভিতর দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহিত করি তাহলে কি হবে, সেখানে তাপের সৃষ্টি হবে, তাপ উৎপন্ন হবে। এখন যদি বলি কেন তাপ উৎপন্ন হবে,
তো তোমাদের নিশ্চয়ই বাসা বাড়িতে এই শীতের সময় তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ওয়াটার হিটার আছে, ওই যে বিভিন্ন রান্না করার বিভিন্ন সরঞ্জাম আছে, তারপরে বাল্ব আছে, আয়রন আছে। আমরা জানি সেখানে তড়িৎ প্রবাহিত করলে কিন্তু তাপ উৎপন্ন হয়। দেখেছো, তড়িৎ প্রবাহের ফলে কি হয়? তাপ উৎপন্ন হয়। এখন যদি বলি কেন উৎপন্ন হয়, তাহলে বলতে হবে পরিবাহের ভিতরে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, পরিবাহের ক্ষেত্রে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, সেই মুক্ত ইলেকট্রনগুলো ওই পরিবাহের পরমাণুর সাথে সংঘর্ষের ফলে সেখানে তাপের সৃষ্টি হয়। পরিবাহের যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলোর সাথে ওই পরিবাহের পরমাণুর সাথে যখন সংঘর্ষ হয় তখন তাপের সৃষ্টি হয়। ঠিক আছে, তাই তড়িৎ প্রবাহের ফলে কি হয়? তাপের সৃষ্টি হয় আমরা জানি। এখন কতটুকু তাপের সৃষ্টি হবে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। তো কতটুকু তাপ উৎপন্ন হবে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। তো তোমরা একটু লিখে রাখো উৎপন্ন তাপ। এবার দেখো তড়িৎ প্রবাহের ফলে বা তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয়। তড়িৎ প্রবাহের ফলে বা প্রবাহের ফলে উৎপন্ন তাপ নির্ণয়। একটু সংক্ষেপে দেখো, আমি একটা দেখাই। এই একটা রোদ, আমি জাস্ট সংক্ষেপে একটু বলি। দেখো এই জায়গা এবি একটা পরিবাহী, এর রোধ হচ্ছে আর, এর ভিতর দিয়ে আমি আই তড়িৎ প্রবাহিত করছি। ঠিক আছে, এর ভিতর দিয়ে আমি কি করছি? আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করছি। তো আমি একটু আগেই বললাম তড়িৎ প্রবাহের ফলে কি তাপ উৎপন্ন হবে। নিশ্চয়ই কোন একটা পরিবারের ভিতরে যখন আমি তড়িৎ প্রবাহিত করব সেখানে অবশ্যই তাপ উৎপন্ন হবে। সেটা কতটুকু তাপ উৎপন্ন হবে সেটা বের করতে পারি। আমি সংক্ষেপে দেখাই, সেটা হবে এরকম যে H ইকুয়াল টু, দেখবা তোমরা বইতে যদি দেখতে পাও, আমি একটু দেখাই দিতে পারি যে মনে করো কি এর ভিতর দিয়ে যখন প্রতি সেকেন্ডে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হবে, কি তো কাজের পরিমাণ আমরা জানি W ইকুয়াল টু কিউ ভি। তোমরা নিশ্চয়ই বিভবের সংজ্ঞা পড়েছো এর আগের অধ্যায়ে, বিভব। কিউ পরিমাণ চার্জ প্রতি সেকেন্ডে যদি এর ভিতর দিয়ে যায় তাহলে কি তো কাজ হবে W ইকুয়াল টু কিউ ইনটু ভি, কিউ ইনটু ভি। ঠিক আছে, কি তো কাজ W কি তো কাজ, কি তো কাজ W ইকুয়াল টু কিউ ইনটু ভি। আবার নিশ্চয়ই আমরা জানি I ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ ইকুয়াল টু আমরা জানি কি আইটি লেখা যায়, এটা লিখতে পারি আমরা আইটি। আবার দেখো তোমরা নিশ্চয়ই ওহমের সূত্র জানো, 19 এ পড়ে এসেছো, ভি ইকুয়াল টু আই আর। ভি ইকুয়াল টু ওহমের সূত্র আমরা জানি ভি ইকুয়াল টু কি আই আর, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, আই স্কয়ার আর টি। এটা হলো কি তো কাজ, এটা হলো কি তো কাজ, এত জুল। তাহলে আমরা বলতে পারি কি, খেয়াল করো, কোন পরিবাহের ভিতর দিয়ে যদি আমি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করতে চাই এই পরিবাহের ভিতর দিয়ে, তাহলে যে কি তো কাজ হচ্ছে সেটা এই W ইকুয়াল টু কত, আই স্কয়ার আর টি, এত জুল। এখন এই কৃত কাজ যদি আবার তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এই কৃত কাজটা যদি আমি তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে সে যে তাপ উৎপন্ন হবে সেই উৎপন্ন তাপটা আমরা এইভাবে বলতে পারি, আমরা এইভাবে মুছে দিলাম। উৎপন্ন তাপ কত হবে আমরা জানি, তাপ আর কাজ কি পরস্পর সমানুপাতিক। যে উৎপন্ন তাপ সেটা হচ্ছে কি আমরা W সমানুপাতিক H, আমরা জানি তাপ এবং কাজ কি পরস্পর সমানুপাতিক। তাহলে W সমানুপাতিক H বা W ইকুয়াল টু JH বা H ইকুয়াল টু W বাই J। এই যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আমরা যেটাকে বলবো তাপের যান্ত্রিক সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, একটু লিখে নাও। যেটা হলো তাপের যান্ত্রিক সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, একটু দ্রুত লেখো। দ্রুত। তাহলে যে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা, এর মান তো আমরা জানি, এর মান তোমরা নিশ্চয় জানো যে ইকুয়াল হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এর মান হলো 4.2 জুল পার ক্যালোরি। যে মানটা হলো লিখে রাখো, যে মান হলো 4.2 জুল পার ক্যালোরি। তো আমরা যদি এখন এই W মানটা এখানে বসিয়ে দিই, দেখো তো কি হয়। এই W মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে কত হবে
আই স্কয়ার আর টি এত জুল, আর নিচে হচ্ছে যে এর মান হচ্ছে এটাই যে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে কি হয় দেখো তো, তাহলে হবে আমাদের, আমি যদি এখানে বসাই তাহলে কি হবে দেখো, বসালে হবে 1/4.2, 1/4.2 মানে হচ্ছে 0.24, 1/4.2 মানে 0.24, আর কত হবে আই স্কয়ার আর টি এত। তখন এই তোমার এই জুল জুল কাটাতে উপরে যাবে ক্যালোরি, তাহলে এত ক্যালোরি। তাহলে আমরা কি বলতে পারি খেয়াল করো, এটা লিখে নাও, এটা একটু লিখে নাও, এটা একটু লিখে নাও। তাহলে আমরা কি হলো, কোন পরিবারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সে তাপের পরিমাণ কিন্তু আমরা বের করে ফেলেছি। এই ইকুয়াল টু হবে 0.24 আই স্কয়ার আর টি এত ক্যালোরি। এত ক্যালোরি বাংলা লিখতে পারো, এটা ক্যালোরি, এত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। আমি আবার বলি, কোন একটা পরিবারের ভিতর দিয়ে যদি আমি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করি তাহলে যে তাপ উৎপন্ন হবে সে উৎপন্ন তাপ এইচ ইকুয়াল টু কত হবে 0.24 আই স্কয়ার আর টি। এখানে লিখে নাও কোনটা কি, লিখে নাও এখানে কোনটা কি তোমরা লিখে নাও। দেখো এইচ হচ্ছে উৎপন্ন তাপ, লিখে নাও এইচ হলো উৎপন্ন তাপ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রা, দেখো আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এইচ হচ্ছে উৎপন্ন তাপ, আইটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি বলো, আমরা বলছি যে এইচ হচ্ছে উৎপন্ন তাপ, একক আমরা জানি জুল, আর হচ্ছে প্রবাহ মাত্রা, এর একক হচ্ছে কি অ্যাম্পিয়ার, আর হচ্ছে রোধ, আরটাকে আমরা বলবো রোধ, রোধের একক ওম আমি আগেই বলেছি, আর টি হচ্ছে সময়, টিটাকে আমরা বলবো সময়, সময় একক সেকেন্ড। তাহলে এইচ হচ্ছে উৎপন্ন তাপ, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ, আর টি হচ্ছে সময়। ঠিক আছে, তো এখান থেকে আমরা জুলের সূত্রগুলো বের করবো। এই সমীকরণ থেকে আমরা জুলের সূত্র, তোমরা লিখে রাখো, দেখো জুলের সূত্র, জুলের সূত্র, তোমরা হেডিংটা লেখো জুলের সূত্র। আমরা এই জুলের সূত্রটা এখন আলোচনা করব। জুলের সূত্র, একটু দ্রুত করো, জুলের সূত্র। দেখো আমরা খেয়াল করো, একটু আগে আমি বললাম এটা হচ্ছে উৎপন্ন তাপ, তাই না, এই হচ্ছে উৎপন্ন তাপ, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ, আর টিটা হলো সময়, তাই না। তো এখন প্রথম সূত্র হচ্ছে কি প্রবাহের সূত্র, প্রথম সূত্র হচ্ছে দেখো জুলের প্রথম সূত্র। আমরা যদি বলি প্রথম সূত্র, জুলের প্রথম সূত্র হবে, খেয়াল করো যে আর এবং টি যদি ধ্রুবক হয়, আর এবং টি যদি ধ্রুবক হয়, আর হচ্ছে রোধ, টি হচ্ছে সময়, তাহলে রোধ এবং সময় যদি ধ্রুবক হয় কোন পরিবাহীতে উৎপন্ন তাপ, কোন পরিবাহীতে উৎপন্ন তাপ মানে এইচ কার সমানুপাতিক, উৎপন্ন তাপ হবে সময়ের বর্গের সমানুপাতিক, সরি প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক, প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। তাহলে আমি আবার বলি, যদি রোধ এবং সময় যদি ধ্রুবক হয় কোন পরিবাহীতে উৎপন্ন তাপ, কোন পরিবাহীতে উৎপন্ন তাপ হবে প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক, প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক আই স্কয়ার। যখন কি কি স্থির বলো, যখন আর ও টি স্থির। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি আবার বললাম যে রোধ এবং সময় যদি ধ্রুবক হয় তাহলে উৎপন্ন তাপ হবে প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়েছে? এটা গেল প্রথম সূত্র। আচ্ছা, এবার আমরা আসি দ্বিতীয় সূত্র। দেখো জুলের দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। খেয়াল করো, দ্বিতীয় সূত্র হচ্ছে
এবার এখানে আগেরটা বললাম প্রবাহ হবে, এইটা হবে। তাহলে তাহলে কোনটা কোনটা ধ্রুবক হবে, কোনটা কোনটা ধ্রুবক হবে দেখে আমাকে বলো। আলামিন বলো দেখি, আলামিন বলো কোনটা কোনটা ধ্রুবক হবে। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কোনটা কোনটা ধ্রুবক? আমরা আগে বললাম এইটার সূত্র প্রবাহ মাত্রার সূত্র আমরা বের করেছি। এবার আমরা বের করব দ্বিতীয় সূত্র হচ্ছে রোধের সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে রোধের সূত্র। এক্ষেত্রে বলবো যে প্রবাহ মাত্রা এবং সময় যদি ধ্রুবক হয়, প্রবাহ মাত্রা এবং সময় যদি ধ্রুবক হয়, তাহলে উৎপন্ন তাপ হবে রোধের সমানুপাতিক। উৎপন্ন তাপ হবে রোধের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক আমরা কি বললাম আর। যখন কি কি স্থির, আই ও টি স্থির, আই ও টি হবে স্থির। তাহলে দুইটা সূত্র হয়ে গেল। তাহলে আমি আবার বলি, যখন প্রবাহ মাত্রা এবং সময় ধ্রুবক হবে, উৎপন্ন তাপ হবে রোধের সমানুপাতিক। নিশ্চয় তোমরা ক্লিয়ার হয়েছো? এবার লাস্ট যেটা তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র দেখি বলতে পারো কেউ? তৃতীয় সূত্র তাহলে কোনটা কোনটা ধ্রুবক হবে? তৃতীয় সূত্র দেখে আমাকে বলো। চুমকিকে জয়েন করেছো? চুমকি তো হ্যাঁ। সাগর দাস বলো দেখি, সাগর দাস বলো তৃতীয় সূত্রটা কি হবে বলো দেখি। তৃতীয় সূত্র, জুলের তৃতীয় সূত্র কি কি স্থির হবে? সাগর দাস কোনটা কোনটা স্থির হবে? তৃতীয় সূত্রের ক্ষেত্রে আমি বলি উৎপন্ন তাপ হবে, দেখো কি কি স্থির হবে, যে প্রবাহ মাত্রা এবং রোধ যদি ধ্রুবক হয়, প্রবাহ মাত্রা এবং রোধ যদি ধ্রুবক হয়, কোন পরিবাহীতে উৎপন্ন তাপ হবে সময়ের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি এই সমানুপাতিকটি যখন কি কি স্থির, যখন আই ও আর স্থির, এটা বলতে পারি আমরা। খেয়াল করছো? এটা যদি ধ্রুবক হয় তাহলে উৎপন্ন তাপ হবে সময়ের সমানুপাতিক। আমি যদি একসঙ্গে আবার বলি, যে প্রথম ক্ষেত্রে হচ্ছে কি প্রবাহের সূত্র হচ্ছে উৎপন্ন তাপ হবে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যখন আর ও টি স্থির। আর দ্বিতীয় সূত্র আমরা কি বললাম, যে যখন আই এবং টি ধ্রুবক হবে তাহলে উৎপন্ন তাপ হবে রোধের সমানুপাতিক, এটা আমরা দেখাইছি এখানে। আর তৃতীয়টা হলো কি, যে আই এবং আর যদি ধ্রুবক হয় উৎপন্ন তাপ হবে সময়ের সমানুপাতিক। এই তিনটাকে আমরা বলছি কার সূত্র? এই তিনটাকে আমরা বলছি জুলের সূত্র। তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছো? জুলের সূত্র, এই তিনটে মিলে হলো জুলের সূত্র। আরেকটি বিষয় আমি আলোচনা করে আজকে শেষ করতে চাচ্ছি। আরেকটি বিষয় আলোচনা করে আমি শেষ করব। তো সেটা হলো, এটা তোমাদের 9, 10 করা আছে, জাস্ট আমি একটু তাড়াতাড়ি শেষ করব। একটুখানি আমি একটু আলোচনা করে নেই, সেটা দেখো একটু দ্রুত। এটা তোমরা 9, 10 করেছো, আমি জাস্ট একটু তোমাদের ধারণা দেওয়ার জন্য। এটা ওই যে তড়িৎচালক শক্তি বা বল, বা ব্যাটারি যেটাকে আমরা বলি, এটাকে বলা হয়, একটা যদি থাকে এরকম, এটাকে বলা হয়, তোমরা নিশ্চয় জানো, এটা আমি বলেছি তোমাদের, এটা হচ্ছে কোষ, এটাকে বলা হয় কোষ। আর যদি একাধিক কোষের শ্রেণী সমবায়, পজিটিভ নেগেটিভ এরকম যদি থাকে, একাধিক কোষের শ্রেণী সমবায়, এটাকে বলা হয় ব্যাটারি। তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে, এটা হলো কোষ আর এটা হলো ব্যাটারি। এটা একটা তড়িৎ কোষ। তো আমরা তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি কাকে বলে? তড়িৎচালক শক্তি তোমরা 9, 10 করেছো, শুধু আমি একটুখানি আলোচনা করতে চাই। তড়িৎচালক শক্তি কাকে বলে? তড়িৎচালক শক্তি হচ্ছে কি, একটি একক ধনাত্মক চার্জকে, তোমাদের যেহেতু পড়া আছে সেজন্য আমি একটু সংক্ষেপে বলছি, একটি একক ধনাত্মক চার্জকে কোন তড়িৎ কোষের এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দু টানতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎচালক শক্তি। একটা একক ধনাত্মক চার্জকে কোন তড়িৎ বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দু টানতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় ওই কোষের তড়িৎচালক শক্তি। যেমন তোমরা যখন ব্যাটারি কিনতে চাও, তাকে লেখা থাকে 1.5 ভোল্ট, ওইটা হলো সে তার তড়িৎচালক শক্তি।
লেখা থাকে 1.5 ভোল্ট ই, এটাকে ই দ্বারা প্রকাশ করা হয় এরকম। কিউ পরিমাণ চার্জ আনতে কাজ করতে হয় ডব্লিউ, তাহলে একটা চার্জ আনতে কাজ করতে হয় কত, ডব্লিউ বাই কিউ, এটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি ই। তাহলে আমরা ই ইকুয়াল টু কি বলছি খেয়াল করো, ডব্লিউ বাই কিউ, ডব্লিউ বাই কিউ। এর একক হলো জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব, এর একক হলো জুল পার কুলম্ব, এর একক হলো কি বলো, জুল পার কুলম্ব। তাহলে তড়িৎ চালক শক্তির একক হলো কি, জুল পার কুলম্ব বা ভোল্টও বলা যায়, জুল পার কুলম্ব বা ভোল্ট। তাহলে তড়িৎ চালক শক্তির একক হলো ভোল্ট বা জুল পার কুলম্ব। যেমন আমরা ব্যাটারি কিনতে গেলে তাকে লেখা থাকে 1.5 ভোল্ট, ঠিক আছে। তাহলে তড়িৎ চালক শক্তির একক হলো একক হলো হচ্ছে কি ভোল্ট অথবা জুল পার কুলম্ব। তো এটা শেষ করে নিই আমি একটু। এখন দেখো এইভাবে আমরা যদি থাকি, আরেকটা হচ্ছে কি এই কোশ্চেন অভ্যন্তরীণ রোধ। এই যে আমরা ব্যাটারি কিনি, বাজারে যে ব্যাটারিটা কিনি, তাই না, এরকম থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছো, এটা পজিটিভ, এটা হলো নেগেটিভ। কারেন্ট হচ্ছে এদিক থেকে এদিকে যায়, কোষের ভিতর থেকে কারেন্ট নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যায়, তাই না। এই যাওয়ার সময় কিছুটা বাধার সৃষ্টি হয়। তড়িৎ কোষের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যায় বললাম, নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যায়। এই যাওয়ার সময় কিছুটা বাধার সৃষ্টি হয়। কেন বাধার সৃষ্টি হয়? এই কোষটা বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে তৈরি, এই তড়িৎ কোষটা বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হওয়ার কারণে তড়িৎ প্রবাহে কিছুটা বাধার সৃষ্টি হয়। এই বাধাটাকেই বলা হয় ওই কোষের অভ্যন্তরীণ রোধ। আমি আবার বলি, তড়িৎ কোষের ভিতর দিয়ে নেগেটিভ প্রান্ত থেকে কোথায় যায়, পজিটিভ প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ হওয়ার সময় তড়িৎ কোষটা বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হওয়ার কারণে তড়িৎ প্রবাহে কিছুটা বাধার সৃষ্টি করে। এই বাধাটাকেই বলা হয় ওই কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধটা কার হবে, তড়িৎ কোষের। লিখে রাখো, অভ্যন্তরীণ রোধটা হবে তড়িৎ কোষের। তাহলে তড়িৎ কোষের ভিতর দিয়ে নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাওয়ার সময় তড়িৎ প্রবাহে কিছুটা বাধার সৃষ্টি হবে। কি জন্য বাধার সৃষ্টি হবে? বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হওয়ার কারণে তড়িৎ প্রবাহের কিছুটা বাধার সৃষ্টি হবে। এই বাধাটাকে বলা হয় ওই কোষের অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। এটা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের আরটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। এখন এই কারণে আমরা কিছুটা শক্তি কম পাই। ব্যাটারির গায়ে লেখা থাকে 1.5 ভোল্ট, এর গায়ে লেখা আছে ইকুয়াল টু 1.5 ভোল্ট, কিন্তু আমরা পাই দেখাচ্ছে 1.3 ভোল্ট। আর কিছু ভোল্ট হারিয়ে যায়, এটা বলে নষ্ট ভোল্ট বা হারানো ভোল্ট বলা হয়, নষ্ট ভোল্ট বা হারানো ভোল্ট। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু ভি প্লাস ভি ড্যাশ। ভি হচ্ছে কেন আই আর এই যে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য এটা, আর এইটা লেখা যায় আই ছোট হাতের আর, এটা হচ্ছে তড়িৎ কোষের, এটা হচ্ছে তড়িৎ কোষের জন্য, আর এটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, ঠিক আছে। তো আমরা এখান থেকে আই যদি কমন নেই তাহলে লিখতে পারি আর প্লাস আর, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। এই সমীকরণটা তোমরা নিশ্চয়ই পড়ে এসছো 9 10-এ, এই সমীকরণটা তোমরা নিশ্চয়ই পড়ে এসছো। তাহলে এই বিভব পার্থক্য হচ্ছে কি, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের জন্য যে বিভব পার্থক্য, যেটাকে বলা হয় হারানো ভোল্ট বা নষ্ট ভোল্ট, হারানো ভোল্ট বা নষ্ট ভোল্ট। যদি এই অভ্যন্তরীণ রোধের মান কম হয় বা শূন্য হয়, খেয়াল করো একটা ভালো গুরুত্বপূর্ণ কথা, যদি অভ্যন্তরীণ রোধের মান শূন্য হয় তখন আমরা কিন্তু লিখতে পারি ই ইকুয়াল টু ভি। তাহলে অভ্যন্তরীণ রোধের মান যত কম হবে আমরা তড়িৎ চালক শক্তি কিন্তু তত বেশি পাবো। তাহলে আমরা যদি বলতে পারি অভ্যন্তরীণ রোধের মান যদি শূন্য হয়, যেটা হয়তো বা সম্ভব নয়, অভ্যন্তরীণ রোধের মান যদি শূন্য হয় অথবা যদি খোলা বর্তনীর ক্ষেত্রে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু ভি। ই ইকুয়াল টু ভি লিখতে পারি কখন, যখন অভ্যন্তরীণ রোধের মান শূন্য হবে। তো আমরা এই বিষয়গুলো আজকে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই একটু বোঝার চেষ্টা করবে, ক্লাসগুলো বারবার দেখার চেষ্টা করবে, দেখে নিয়ে আমরা পরবর্তীতে আরো বিষয় কিছু নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম দিকে এই বিষয়গুলো আমাদের আছে। আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব কারশফের সূত্র, খুবই গুরুত্বপূর্ণ।
আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব কারশফের সূত্র। তো আজকে হচ্ছে আমাদের 24 তারিখ। আমরা 25-26 তারিখে, এই 26 তারিখে একই সময় অর্থাৎ সকাল 9টায় আমরা 26 তারিখে একটু আরেকটা ক্লাস নিব। ঠিক আছে? তো তোমরা একইভাবে জয়েন করবে। আর একটু সুবিধা তোমাদের আছে নিশ্চয়ই, তোমরা সেটা জানো যে আমাদের এই গ্রুপে এমসি সায়েন্স 2020-21 এই গ্রুপের অনেকগুলো ক্লাস, এই অধ্যায়েরও ক্লাস অনেকগুলো সেখানে আসছে। তোমরা যদি সেগুলো দেখো তাহলে তোমাদের অনেক উপকার হতে পারে। আমার কথা তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছ যে আমাদের এমসি সায়েন্স 2020-21 এই গ্রুপে অনেকগুলো ক্লাস, এই অধ্যায়ের ক্লাসও সেখানে আসছে। সেই ক্লাসগুলো তোমরা যদি দেখো বা খাতায় লেখো, বোঝার চেষ্টা করো, বইটা সহ দেখো, আমার মনে হয় তোমাদের অনেক উপকার আসবে। সেই জন্য তোমরা এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। আর আমরা তোমাদের অনলাইনে একটু ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আর কলেজ থেকে আমাদের যদি ক্লাস রুটিন দেয়, এখন আমরা পাইনি, ক্লাস রুটিন পেলে সেই অনুযায়ী আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো তোমরা আজকে যেভাবে যুক্ত হয়েছে, যারা যুক্ত হতে পারোনি তারা অবশ্যই তাদেরকে জানাবে, এই ক্লাসগুলো তাদেরকে একটু শেয়ার করবে, বলবে এবং যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাবে। আর যে ক্লাসগুলো সেখানে আছে, এই গ্রুপে আমাদের আছে, সেগুলো তোমাদের দেখার চেষ্টা করবে। এই আহ্বান রেখে এই করোনার এই বিশেষ পরিস্থিতিতে তোমরা সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই আহ্বান রেখে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।